নমস্কার, বাক শ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। প্রতি শনিবার আমাদের চ্যানেলের কায়াহীনের কাহিনী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমাঞ্চকর ভৌতিক গল্পের শিহরণ জাগানো নাটক। আজকের নিবেদন দেবযানী বসু কুমারের গল্প অবলম্বনে শ্রুতি নাটক পাপের পরিণাম। রচনা, নির্দেশনা ও সুজয়ের ভূমিকায় দেবাশিস পাল, মণিময় জীবেশ ভট্টাচার্য, মা বলাকা চন্দ্র, রিসেপশনিস্ট সৌমি মুখোপাধ্যায়, দেবযানী সুস্মিতা চক্রবর্তী এবং স্মৃতিকণার চরিত্র চিত্রণে শাশ্বতী গাঙ্গুলি। যন্ত্রসঙ্গীত সুব্রত বাবু মুখোপাধ্যায়, আবহ পরিচালনা সন্দীপ দে, গ্রাফিক্স পরিকল্পনা ও প্রয়োগ প্রসূন চট্টোপাধ্যায়, প্রচার ভাবনায় বুসফ্যাম। শুরু হচ্ছে পাপের পরিণাম। আমি ডাক্তার মণিময় চ্যাটার্জি, MBBS, MD। নিজের নিষ্ঠায় আর ঈশ্বরের অপার আশীর্বাদে ভারতবর্ষের অন্যতম চর্মরোগ বিশেষজ্ঞ। দেশ বিদেশের অসংখ্য মেডিকেল জার্নালে নিয়মিত লিখতে হয় আমাকে চিকিৎসা সংক্রান্ত নানা নিবন্ধ। নার্সিংহোম, চেম্বার, গেস্ট লেকচারারশিপ। এই ব্যস্ত জীবনের মধ্যে ভুলতেই বসেছিলাম আমার অন্য এক সত্তার কথা, আমার লেখক সত্তা। কলেজ লাইফে আমরা 4 বন্ধু মিলে একটা লিটল ম্যাগাজিন চালাতাম। আমি, তমাল, বিশ্বরূপ আর দেবযানী। এর মধ্যে দেবযানীর উৎসাহই ছিল তুঙ্গে। ঘুরে ঘুরে বিজ্ঞাপন জোগাড় করত অর্থের অক্সিজেন দিয়ে পত্রিকাটিকে বাঁচিয়ে রাখার জন্য। সময়ে যবনিকা পাতে সবই প্রায় ভুলতে বসেছিলাম, কিন্তু গত রবিবার কলেজ রিইউনিয়নে গিয়ে বহু বছর পর আমার সেই 4 মূর্তির মুখোমুখি সাক্ষাৎ। বাকি দুজন স্টেথিস্কোপ ছুরিকাচির জগতে নিঃশর্ত আত্মসমর্পণ করলেও বদলায়নি দেবযানী। সমস্ত ইঁদুর দৌড় থেকে নিজেকে সযত্নে সরিয়ে নিয়ে নিজের বাড়িতে সপ্তাহে 3 দিন রোগী দেখা আর নিরলস সাহিত্য সাধনা। আমাকে দেখে উচ্ছ্বাসে কলকল করে উঠল 25 বছর আগের সেই তন্নি তরুণীর মতো। আর তারপরই জারি করল এক চরম পরোয়ানা। শোন মণিময়, ডাক্তারি করলে যে সাহিত্য সাধনা করা যায় না এমন ধারণা তোর হলো কেন? একসময় ছোট গল্প লেখায় তোর আদর্শ ছিল না বনফুল, ডাক্তার বলাইচাঁদ মুখোপাধ্যায়? তবে তোর কোনো অজুহাত শুনবো না। শোন, আমার সম্পাদিত পত্রিকা স্বচ্ছ মুকুরের সামনের মাসে একটা বিশেষ সংখ্যা বেরোবে। বিষয় ভুলবো না তাকে। আমি হেসে বললাম, আমি আর কাকে মনের মণিকোঠায় বসিয়ে রাখবো বল? বিরহ বিচ্ছেদ তো আমার জীবনে আসেনি। এক মধুমিতাই আমার পত্নী, প্রেয়সী আর পুত্রের জননী। উদাসভাবে দেবযানী বলল, শুধু প্রেমিকাই কি না ভোলার একমাত্র মানুষ মণিময়? জীবনে দীর্ঘ চলার পথে বহু পথিকের সঙ্গেই তো মুখোমুখি হই আমরা। অনেক অভিজ্ঞতায় তারা ঋদ্ধ করে আমাদের, ছোট শিশু থেকে একেবারে অসতিপর বৃদ্ধ। যে কেউ হতে পারে সেই অবিস্মরণীয় স্মৃতির উৎস। একটু মনের পাতাগুলো উল্টে দেখ না মণিময়। রিইউনিয়ন থেকে ফেরার পর অলস মুহূর্তগুলোয় দেবযানীর বলা শেষ কথাগুলো বড় বেশি ভাবাচ্ছিল। আর ভাবতে ভাবতেই মনে পড়ে গেল
বহরমপুরের বৃষ্টি ভেজা সেই সন্ধ্যের কথা। হসপিটালের ওয়ার্ডমাস্টার দিব্যেন্দুবাবুর মেয়ের বিয়েতে এসেছি, উঠেছি হোটেলে। সন্ধ্যাবেলা হোটেল থেকেই সেজেগুজে বিয়ে বাড়ি যাব। তারপর ফিরে এসে আরও 2 দিন হোটেলে নির্জনে নিরালায় থেকে কিছুটা এগিয়ে নেব আমার থিসিসের কাজটা। সবই চলছিল পূর্ব পরিকল্পনা মতো, কিন্তু দ্বিতীয় দিন সন্ধে এলো সে অপ্রত্যাশিত, অভাবিতভাবে। রিসেপশনিস্ট ইন্টারকমে জানালেন, এক্সকিউজ মি স্যার, একজন ভিজিটর এসেছেন আপনার কাছে, খুব রিকোয়েস্ট করছেন একবার দেখা করবার জন্য। কি বলবো? আমি একটু ভেবে নিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিন। 2 মিনিটের মধ্যেই কলিং বেল বাজল। দরজা খুলে দেবার পর ঘরে ঢুকলেন এক অজানা আগন্তুক। একটু দ্বিধাজড়িত স্বরেই বললেন, সরি ডক্টর চ্যাটার্জি, অসময়ে আপনাকে বিরক্ত করলাম, কিন্তু বিশ্বাস করুন এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি জানতে চাইলাম, আমি এখনো কিন্তু আপনার পরিচয় জানি না, এও জানি না বহরমপুরের মানুষে আপনি আমাকে চিনলেন কি করে? আগন্তুক উত্তর দিলেন, আমার নাম সুজয় মুখোপাধ্যায়। যখন আমি অধ্যাপনার চাকরিটা পাইনি, কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে প্রতীক্ষারত, ঠিক সেই সময় 6 মাসের জন্য একটা নামী ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করেছিলাম। সেই সূত্রেই আপনার লেক টেম্পোজ রোডের চেম্বারে সেদিনই বুঝেছিলাম আপনি শুধু বড় ডাক্তারই নন, একজন যথার্থ সজ্জন মানুষ। আবার পুশ করতে যাওয়া প্রোডাক্টটার দিকে তাকিয়ে সেদিন আপনি বলেছিলেন, I have already informed about your new product, a perfect medicine for rheumatic heart disease. Definitely I will prescribe the drug. কিন্তু তার জন্য আমাকে উপহার দিয়ে খুশি করার চেষ্টা করবেন না। আপনি নিশ্চিন্তে যেতে পারেন। সেদিনই চিনেছিলাম একজন সত্যিকারের মানুষকে। তাই আজ সাহস সঞ্চয় করে আপনার কাছে এসেছি আমার ব্যক্তিগত সমস্যা নিয়ে। অবশ্য সমস্যা না বলে তাকে সংকটই বলা উচিত। একটু সময় আমাকে দেবেন ডক্টর চ্যাটার্জি? ভদ্রলোকের কথাই যেন একই সঙ্গে ছিল গভীর আরতি আর আশ্চর্য সম্মোহন। আমি সম্মতি জানিয়ে বললাম, বেশ বলুন। আচ্ছা দাঁড়ান, তার আগে এই বড় লাইটটা জ্বালিয়ে দিন। হ্যাঁ, এতক্ষণ আসলে নিজের মনে রবীন্দ্রসঙ্গীত শুনছিলাম ইউটিউবে, তাই নাইট ল্যাম্প চলছিল। ভদ্রলোক মানে সুজয় বললেন, প্লিজ ডক্টর চ্যাটার্জি, ওই চড়া আলোটা নিভিয়ে দিন। এই মৃদু আলোই থাক। চড়া আলো আসলে আমার চোখে সহ্য হয় না। নিজের স্বস্তির জন্য তাই আমি অনেক সময় অন্ধকারকেই বেছে নিই। আমি অবাক চোখে তাকাতেই নিজেকে যেন সামলে নিলেন ভদ্রলোক। তারপর বলতে শুরু করলেন, আপনার সাহায্য পেতে গেলে আমাকে অবশ্যই জানাতে হবে আমার পরিবারের কথা, আমার 2 পরম আত্মীয়ের কথা, মা আর স্মৃতিকণা। আমি এই গ্রামেরই ছেলে, এখানেই পড়াশোনা উচ্চ মাধ্যমিক অবধি। তারপর উচ্চ শিক্ষার জন্য চাইলাম কলকাতায় যেতে। অনেক দিনের স্বপ্ন জানেন, পড়ব প্রেসিডেন্সি কলেজে। মায়ের ঘোরতর আপত্তি ছিল। বললেন, কেন রে জয়, এখানকার কলেজে পড়ে কেউ কি বড় হয় না?
আসলে ছোটবেলায় বাবা মারা যাবার পর মাই আমাকে একলা আগলে রেখেছিলেন। ছেলে সর্বস্ব জীবন ছিল তার, আর তীব্র ভয়ও ছিল জানেন, শহুরে কালচারে পড়ে আমি যদি পারিবারিক ঐতিহ্য, আধ্যাত্মিকতা সব ভুলে যাই। অল্প বয়সে বিধবা হয়েছিলেন বলেই কিনা জানি না, সংস্কার আর রক্ষণশীলতা মাকে প্রবলভাবে গ্রাস করে ফেলেছিল। কিছুটা সাইকিয়াট্রিকও হয়ে উঠেছিলেন মা। যাই হোক, আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো কল্লোলিনী তিলোত্তমার বুকে পা দিয়ে। মেধাবী ছাত্র হিসেবে সুনাম প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে স্মৃতির নিবিড় সান্নিধ্যে এক বর্ণময় পৃথিবী গড়ে উঠল আমাদের। বইমেলা, নন্দন চত্বর, ন্যাশনাল লাইব্রেরি, সর্বত্রই আবার নিত্যদিনের সঙ্গী স্মৃতিকণা। এইভাবে কেটে গেল 5টা বছর। মাস্টার্স কমপ্লিট করে আমি পেলাম কলেজের চাকরি, আর স্মৃতি জয়েন করলো কলকাতারই এক নামি বেসরকারি স্কুলে। এবার আমাদের ঘর বাঁধার পালা। দুজনের চোখেই তখন এক রাস বর্ণময় স্বপ্ন। স্মৃতিকণা আমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, শুধু ফর্মাল রেজিস্টার ম্যারেজ নয়, হোম যজ্ঞ করে 7 পাকে ঘুরে আমি তোমার ঘরণী হব। আমার তো বাবা মানে দুজনকেই হারিয়েছি সেই কোন ছেলেবেলায়। মামার বাড়িতে মানুষ, তোমার মাকে নিজের মা করে নেব আমি। কিন্তু স্মৃতি জানত না, এত সুখ বিধাতা তার ললাটে লেখেননি। আমার গ্রাম ছাড়া থেকে যে ক্ষোভের আগুন মায়ের বুকে ধিকি ধিকি জ্বলছিল, বিয়ের কথা শুনে তা ভয়াবহ অগ্নিকাণ্ডের রূপ নিল। নিদারুণ রাগে চিৎকার করে উঠল, মা মেনে নেব না, কিছুতেই মেনে নেব না এই বিয়ে। অব্রাহ্মণ শহুরে মেয়ে মুখুজ্জে পরিবারের মান মর্যাদা সব ধুলোয় লুটিয়ে দেবে। আমার অমতে অসবর্ণ বিয়ে করলে সেই মেয়েকে এ বাড়ির চৌকাঠ মারাতে দেব না আমি। তুইও আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবি না। আমি জানবো আমি নিঃসন্তান। আমার ছেলে মরে গেছে। সব শুনে স্মৃতি বলল, মাকে কষ্ট দিয়ে আমরা কি করে সুখী হব সুজয়? স্মৃতি বধূজনের চোখের জল। না না সুজয়, এমন বিয়ে তো আমি চাইনি। আমি তো নিজেকে ক্ষমা করতে পারবো না। স্মৃতি এমন বিষাদ আর বেদনাকে বুকে নিয়ে ঘর বাঁধলাম আমরা। আশীর্বাদের সোনার গহনা নিয়ে মেয়ের মুখ দেখলেন আমার একমাত্র মাসি। সবকিছু শুনে মা নাকি ঘুমের ওষুধ খেয়েছিলেন। কাজের মেয়ে মুখ্যতা বুঝতে পেরে প্রতিবেশীদের সাহায্যে মাকে সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকদের প্রচন্ড তৎপরতায় প্রাণে বাঁচলেন মা। আমি খবর পেয়েছিলাম ঘটনার প্রায় 3 মাস পরে। দেখতে দেখতে আমাদের বিয়ের পর 10টা মাস কেটে গেল। সামনে পুজো আসছে। স্মৃতি জেদ ধরলো সবকিছু ভুলে মায়ের নতুন শাড়ি নিয়ে এবার সে বহরমপুরে যাবেই। ও বলল, আমি জানি আমাকে দেখে উনি হয়তো রাগ করবেন, অপমান করবেন, কিন্তু মা তো দেখো শেষ পর্যন্ত সন্তানের থেকে মুখ ফিরিয়ে নিতে পারবেন না। তুমি ট্রেনের টিকিট কাটো সুজয়, মহালয়ার দিনেই রওনা দেব আমরা। অষ্টমীর অঞ্জলি এবার আমরা গ্রামের পুজোতেই দেব। নির্ধারিত দিনেই গ্রামে পৌঁছলাম আমরা। এবার মা আশ্চর্য রকমের শান্ত, প্রায় নিঃশব্দে বরণ করে নিল স্মৃতিকে। খুব শান্ত গলাতেই বলল, তোরা হাত মুখ ধুয়ে নিচে আয়,
আমি খাবারের বন্দোবস্ত করি। ট্রেনের ধকলে বৌমার চোখ মুখ কালি হয়ে গেছে। আমি বিস্ময়ে হতবাক মায়ের আচরণে। এই আশ্চর্য প্রশান্তি কোন প্রলয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস সময় তো। স্মৃতি কিন্তু মহা খুশি। মহারানীর চোখে মুখে যেন বিশ্ব জয়ের আনন্দ। মায়ের কাছে আবদার করলো এই কদিন রান্নার সমস্ত দায়িত্ব নিজের হাতে নেবে, নিত্য নতুন পদ রেঁধে খাওয়াবে মাকে। মাও নিঃশব্দে মেনে নিল স্মৃতির সেই আবদার। দেখতে দেখতে কেটে গেল পুজোর দিনগুলো। সেদিন দশমী। মা ঠাকুর ঘরে গেল সন্ধ্যায় দুর্গা নাম লেখার সরঞ্জাম সাজাতে। স্মৃতি যথারীতি রান্না করে। আমি দোতলার বারান্দায় দাঁড়িয়ে সবে মাত্র একটা সিগারেট ধরিয়েছি। হঠাৎ ভেসে এলো স্মৃতির আর্তচিৎকার। দৌড়ে নিচে নেমে দেখি ও সারা শরীর আগুনে দাউ দাউ করে জ্বলছে। আর্তনাদ করতে করতে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লো পুকুরের জলে। তলিয়ে গেল নিমেষের মধ্যে। ডক্টর চ্যাটার্জি ও তো সাঁতার জানতো না, শুধু অসহ্য জ্বালা থেকে অব্যাহতি পেতেই জলে ডুব দিয়েছিল স্মৃতি। 2 ঘন্টার চেষ্টায় ছেলেরা জল থেকে টেনে তুলল স্মৃতির অর্ধদগ্ধ নিথর দেহ। তারপর পোস্টমর্টেম, শ্মশান। দশমীর দুপুরেই হয়ে গেল দুর্গা বিসর্জন। অপঘাতে মৃত্যু। 4 দিনে কাজ। গোটা বাড়ি জুড়ে দুঃসহ শোকের নিশ্চিত নীরবতা। তার মধ্যে স্মৃতির মৃত্যু ঠিক 3 দিনের মাথায় ঘটে গেল আর এক ঘটনা। হঠাৎই প্রচন্ড চিৎকার করে উঠল মা। জ্বলে গেল, আগুন আগুন, ও পাপের আগুন, প্রতিহিংসার আগুন। ও পুড়ে গেলাম আমি, ও মরে গেলাম। বাঁচাও বাঁচাও আমাকে, বাঁচাও। আমি চেয়ে দেখি ডক্টর চ্যাটার্জি মায়ের সারা শরীরে অজস্র ফোস্কা। কোনো আগুনই লাগেনি, অথচ সমস্ত শরীর যেন দগ্ধ দেহে পর্যবসিত হয়েছে। পুড়ে গেছে মায়ের 2 হাত, মুখ। 2 বছর ধরে এই অসহ্য যন্ত্রণা নিয়ে বেঁচে আছে আমার মা। জানেন ডক্টর চ্যাটার্জি, সেদিন রাতে আমি স্বপ্ন দেখেছিলাম স্মৃতিকে। ও বলছিল শাস্তি, পাপের শাস্তি। মা ভেবে আপন করে নিতে চেয়েছিলাম, তার এই প্রতিফল। আমি যে শেষ হয়ে গেলাম, একা হয়ে গেলাম। তোমাকে ছাড়া যে আমি থাকতে পারি না। সুজা, আপনার কাছে তাই একটা আবেদন নিয়ে এসেছি ডক্টর চ্যাটার্জি। আমার মা বিনা চিকিৎসায় মরে যাচ্ছে। আপনি তাকে সুস্থ করে তুলুন। আমি বললাম, বেশ, কাল সকালেই আমি যাব। আপনি এসে নিয়ে যাবেন আমাকে? সুজয় বলল, আমার তো যাওয়ার উপায় নেই ডক্টর চ্যাটার্জি। মানে মানে আমাকে দেখলে তো মা প্রচন্ড অস্থির হয়ে উঠবে। তাই আমি আপনাকে ঠিকানা বলে দিচ্ছি। আমি বললাম, কিন্তু স্মৃতির প্রতিহিংসা, তার কি হবে? সুজয় মৃদু হেসে বলল,
সে এখন অনেক আগেই নিভে গেছে ডক্টর। অমৃতলোকে সে যে আর একা নেই। আমি চলি। অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা আপনাকে। আমি আসি। সুজয়ের শেষ কথাগুলোর কোনো মানে তখনও বুঝিনি। বুঝলাম পরের দিন, আগুনে না পুড়েও অগ্নিদগ্ধা এক বৃদ্ধার মুখোমুখি হয়ে। ডাক্তার, আমি সুস্থ হতে চাই না। এই জ্বলন যন্ত্রণাই আমার শাস্তি। এই জ্বলন যন্ত্রণাই আমার স্বস্তি। ছেলের বউকে আগুনে পুড়িয়ে মেরেছি, ছেলেকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছি। তাই আমৃত্যু এই জ্বালা সহ্য করেই প্রায়শ্চিত্ত করতে চাই আমি। আমার অপরাধের কোনো ক্ষমা নেই ডাক্তার। তাই জীবনের শেষ দিন পর্যন্ত এই দুঃসহ যন্ত্রণা সহ্য করে যাব আমি। আমার পাপের শাস্তি, আমার পাপের শাস্তি, আমার পাপের শাস্তি। আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দগ্রহণ স্টুডিও আবহ। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে কায়াহীনের কাহিনী এই অনুষ্ঠানে। মতামত বা রচনা পাঠানোর ঠিকানা কায়াহীনের কাহিনী, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা 7,00,009। চলভাস 9830386953 এবং 9830386952। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসব আগামী শনিবার বাকশ্রুতির কায়াহীনের কাহিনীর এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার।